হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা বেসিক্যালি যে ইন্ডিয়ান পলিটি m.Laxmikanth বইয়ের চ্যাপ্টার নাম্বার 7 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, আগের পার্টে আমরা বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটসের যে দুটো আর্টিকেল অর্থাৎ আর্টিকেল নাম্বার 12 অ্যান্ড আর্টিকেল নাম্বার 13 সেটা ডিসকাস করেছিলাম। তো এই পার্টে আমরা বেসিক্যালি রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, যেটা কিনা আমাদের আর্টিকেল নাম্বার 14 থেকে 18 এর মধ্যে বিলংস করছে, তো সেটা আমরা ডিসকাস করব। তো ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 14। তো দেখা যাক আর্টিকেল 14 কি বলছে। আর্টিকেল 14 বলতে চাইছে যে ইট সেজ দ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ লজ উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। মানে হচ্ছে আমাদের যে কোনো পার্সন বলতে এখানে আমাদের যেটা বোঝাচ্ছে যে কোনো পার্সনস, মানে এখানে আমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন প্লাস ফরেনার্স, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন বা ফরেনার্স যে কোনো পার্সনস যদি আমাদের উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার টেরিটরির মধ্যে কোনো সিটিজেন বা কোনো ফরেনার যদি বিলং করে, তাহলে কি হচ্ছে না তারা ইকুয়ালিটি বিফোর ল, মানে স্টেট শ্যাল নট ডিনাই, অর্থাৎ স্টেট তাদেরকে সমানভাবে রক্ষা করবে। ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান হবে, অ্যান্ড দ্য ইকুয়াল প্রোটেকশন অফ লস মানে আইনের অধিকারটা, মানে ইকুয়াল প্রোটেকশন সমান রক্ষা থাকবে, মানে আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেটা আমাদের আর্টিকেল 14 বলে থাকে। এখন এখানে যে পয়েন্টসটা রয়েছে পার্সন বলতে আমাদের যে সিটিজেন, এটা অ্যাপ্লিকেবল থাকছে আমাদের ফর সিটিজেন্স অ্যান্ড ফর ফরেনার্স। কিন্তু যদি কোনো ফরেনার্স সে কিনা আমাদের টেরিটরির বাইরে থাকে, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল থাকছে অনলি ফর যে সমস্ত ফরেনার্সরা উইথিন ইন্ডিয়ান টেরিটরিজে থাকছে, টেরিটরিজের ভেতরে থাকলে, কিন্তু বাইরে থাকলে সেটা কিন্তু অ্যাপ্লাই হবে না। এরপরে এখানে আমাদের জানতে হবে যে পার্সন মানে এখানে কাদেরকে বলা হচ্ছে। পার্সন মানে শুধু আমাদের যে মানুষ, আমরা যে পার্সন তাদেরকে বলা হচ্ছে না, এখানে যে কোনো কর্পোরেশন, লিগাল কোম্পানিজ যেগুলো বা বিভিন্ন রকমের অর্গানাইজেশনস, তো সেই সমস্ত গুলোকে এখানে বলা হচ্ছে, বা কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন যে সমস্ত সোসাইটিস রয়েছে, তাহলে সেগুলোকে এই সমস্ত মানে লিগাল পার্সন বা লিগাল কর্পোরেশন, সেগুলোকে আমাদের পার্সনস পয়েন্টের মধ্যে ফেলা হচ্ছে। এখন এখানে যে দুটো পয়েন্টস রয়েছে অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটোর মধ্যে বেসিক জিনিসটা কি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো বেসিক্যালি আমাদের ইকুয়ালিটি বিফোর ল সেটা হচ্ছে আমাদের ইউকে থেকে নেওয়া, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল সেটা বেসিক্যালি আমাদের ইউএসএ থেকে নেওয়া। তো ইকুয়ালিটি বিফোর ল এখানে যে পয়েন্টসটা রয়েছে, দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস ইন দ্য ফেভার অফ এনি পারসন, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল তে যে দুটো পয়েন্টস রয়েছে, যে এক নম্বর হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস ইন দ্য ফেভার অফ এনি পারসন, মানে কোনো স্পেশাল প্রিভিলেজেস মানে এক্সট্রা সুযোগ সুবিধা, সেটা কিন্তু এখানে মানে স্টেট সেটা দিচ্ছে না, কোনো কাউকে যে এক্সট্রা সুযোগ সুবিধা সেটা এখানে দিচ্ছে না, এক্সেপ্ট কিছু এক্সেপশন রয়েছে। সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট বা গভর্নর, তারা যখন তার টাইম পিরিয়ডস এর মধ্যে থাকছে বা ডিউরেশনের মধ্যে থাকছে, তখন তাদের কিছু এক্সট্রা প্রিভিলেজেস থাকে, কিন্তু সেটা ছাড়া কোনো রকম এক্সট্রা মানে প্রিভিলেজেস কাউকে দেওয়া হয় না। এন্ড নো পারসন ইজ অ্যাবভ দ্য ল, অর্থাৎ কোনো পারসনই ল এর উপরে নয়, মানে আইনের উপরে কোনো পারসনই নয়। আইনের উপরে কোনো পারসন নয় মানে এখানে বলতে চাইছে কোনো পুয়ার বা রিচ, কেউ একজন অফিসিয়ালস আর একজন কেউ নন অফিসিয়ালস, তাদের মধ্যে কোনো রকম ডিস্টিংশন থাকে না। তো এটাই হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল পয়েন্টস এর মধ্যে যাচ্ছে। এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল যেটা আমাদের ইউএসএ থেকে নেওয়া, তো এখানে বলতে চাইছে ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্টেন্সেস, অর্থাৎ ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট অর্থাৎ সবাইয়ের জন্য একই রকম ট্রিটমেন্ট করা হবে আন্ডার ইকুয়াল সার্কামস্টেন্সেস। অর্থাৎ সাপোজ আমরা যদি কোনো একটা সিগন্যাল ব্রেক করলাম, তাহলে কিন্তু সেই শাস্তিটা আমাদের সবার জন্যই হবে। এমন নয় যে আমরা অ্যাজ এ যখন জেনারেল পাবলিক হিসেবে থাকছি, জেনারেল পিপল থাকছি, তাদের জন্য আলাদা ট্রিটমেন্ট হবে, আর একজন কোনো ফিল্ম স্টার বা কোনো একজন ক্রিকেট প্লেয়ার, তো সে তিনি যদি আইনের কোনো মানে মানে কি বলবো সিগন্যালটাকে যদি ব্রেক করে তারাও, তো তখন যে তাদের জন্য রুল পাল্টে যাবে সেটা নয়। দ্য ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট অ্যান্ড ইকুয়াল সার্কামস্টেন্সেস, অর্থাৎ একই সার্কামস্টেন্সেস এর জন্য সবার জন্য ইকুয়াল ট্রিট করা হবে। আর এখানে বলতে চাইছে দ্য লাইক শুড বি ট্রিটেড লাইক, অর্থাৎ ওই একই রকম একই কাজের জন্য একই রকম ভাবে ট্রিট করা হবে, মানে সবাইকে একই রকম ভাবে ট্রিট করা হবে। তাহলে এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ইকুয়াল প্রোটেকশন অফ ল বেসিক্যালি আমাদের এটাকে ইন্ডিকেট করছে কি পজিটিভ কনসেপ্ট, মানে পজিটিভ ইন নেচার। আর ইকুয়ালিটি বিফোর ল যেটা বেসিক্যালি আমাদের বোঝাতে চাইছে যে নেগেটিভ ইন নেচার। তো এই ছিল এখানের পয়েন্টস যেটা আমাদের আর্টিকেল 14 এর এটা এক্সপ্লেন করছে। এরপরে এর কিছু এক্সেপশনস রয়েছে, তো সেটা এরপরে দেখা যাক। সো
এরপরে আমরা যে পয়েন্টসটা দেখছি সেটা হচ্ছে এক্সেপশনস টু ইকুয়ালিটি, অর্থাৎ কি কি এক্সেপশন রয়েছে, অর্থাৎ যেটা আমরা পড়লাম যে রাইট টু ইকুয়ালিটিতে আর্টিকেল 14 এ, তো সেখানে আমাদের দেখবো যে কি কি এক্সেপশন মানে কি কি ছাড় রয়েছে। তো সেটা এখানে বলতে চাইছে যে প্রেসিডেন্ট আর গভর্নরের ক্ষেত্রে কিছু ছাড় হয়ে থাকে। কিরকম ছাড়, যেটা বলতে চাইছে যে এটা আমাদের আর্টিকেল নাম্বার 361 কে কভার করছে, অর্থাৎ আর্টিকেল নাম্বার 361 এ এই ছাড়ের কথাগুলো বলা হচ্ছে বা এক্সেপশনস টু ইকুয়ালিটি বলছে যে the president or governor is not answerable to any court for the exercise and performance of the powers and duties of his office, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নর অফ দ্য স্টেট কোন রকম আনসার করবে না কোর্টে ইন দ্য এক্সারসাইজ এন্ড পারফরমেন্স অফ দ্য পাওয়ার্স এন্ড দ্য ডিউটিস, অর্থাৎ তার যে ক্ষমতা রয়েছে তার কর্তব্য রয়েছে সেটা ঠিক ভুল কি করেছে সেটা নিয়ে কোন রকম কোয়েশ্চেন্স করা যাবে না ইন দ্য কোর্টস। আর তারপরে রয়েছে নো ক্রিমিনাল প্রসিডিংস, অর্থাৎ আমরা পরে যখন কোর্ট পড়বো অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্ট তখন আমরা বেসিক্যালি জানবো যে ফৌজদারি মামলা কি দেওয়ানি মামলা কি। তো বেসিক্যালি ক্রিমিনাল প্রসিডিংস কে ফৌজদারি মানে ক্রিমিনাল, তো সেই ক্রিমিনাল প্রসিডিংস কোনো গভর্নর বা প্রেসিডেন্টের ইয়েতে আনা যায় না, অনলি সিভিল প্রসিডিংস আনা হয়ে থাকে। সিভিল প্রসিডিংস মানে দেওয়ানি মামলা, উইথ তার জন্য আবার কি করতে হয় 2 মান্থ নোটিশ পাঠাতে হয়। 2 মান্থ নোটিশ মানে 2 মাস আগে থেকে একটা নোটিশ পাঠাতে হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে যে নো অ্যারেস্ট অর ইমপ্রিজনমেন্ট ডিউরিং হিজ টার্ম অফ হিজ অফিস, অর্থাৎ কোন একজন গভর্নর বা কোন একজন প্রেসিডেন্ট যখন মানে তার পাওয়ারে থাকছে বা তার পদে থাকছেন তখন তার এগেনস্টে কোন রকম অ্যারেস্ট বা ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেলবন্দীকরণের যে মানে কিছু সেটা মানে যে লেটার সেটা কিন্তু আনা যাবে না। এটা হচ্ছে পয়েন্টস যেটা আমাদের আর্টিকেল 361 এ বলা হয়ে থাকে এই সমস্ত পাওয়ারসটা রয়েছে। এরপরে যেটা রয়েছে যে আরো কিছু এক্সেপশন থাকে যেটা বলতে চাইছে নো পারসন shall be liable to any civil or criminal proceedings in any court in respect of the publication in a newspaper, মানে publication in the newspaper via হতে পারে আমাদের রেডিও বা টেলিভিশন যাই হোক না কেন, মানে কোনো পারসন অর্থাৎ যারা কিনা আমাদের নিউজ রিপোর্টার বা মানে পার্লামেন্টের ভেতরে যে সমস্ত নিউজটা যদি অরিজিনাল নিউজ অর্থাৎ সত্যিকারের যদি কেউ পাবলিশ করে এটা যে কোনো রিপোর্টার যে পার্লামেন্টের ভেতরে কোনো কাজ হচ্ছে না বা স্টেট লেজিসলেচারের ভেতরে কোনো রকম কাজ হচ্ছে না কোনো মানে যেটা সত্যি সেটাকেই যদি তুলে ধরে তাহলে কিন্তু তার এগেইনস্টে কোনো রকম সিভিল বা ক্রিমিনাল প্রসিডিংস আনা হবে না। এটা বলতে আছে যে লায়াবল টু এনি কোর্ট। ওকে, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 361 এ তে এটা বলা হচ্ছে। এটা কোন আর্টিকেলের আন্ডারে পড়ছে সেটা হচ্ছে 361 এ আর্টিকেলের আন্ডারে পড়ছে। নেক্সট আছে নো মেম্বার অফ পার্লামেন্ট শ্যাল বি লায়াবল টু এনি প্রসিডিংস ইন এনি কোর্ট ইন রেসপেক্ট অফ এনিথিং সেড অর এনি ভোট, অর্থাৎ এটা যেরকম পার্লামেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তেমনি স্টেট লেজিসলেচারস এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এখানে কি বলছে নো মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের কোনো মেম্বার কি করতে পারে শ্যাল বি লায়াবল টু এনি প্রসিডিংস in any court in respect of anything said or any vote, অর্থাৎ যদি পার্লামেন্টের বা কোনো কমিটির রেসপেক্টে কোনো পার্লামেন্টের মেম্বার বা কোনো স্টেট লেজিসলেচারের মেম্বার যদি কি করে থাকে না কোনো রকম কমিটির উদ্দেশ্যে বা কোনো পার্লামেন্ট হোক বা কোনো স্টেট লেজিসলেচারে যদি কোনো রকম বক্তব্য পেশ করে থাকে, কোনো নেগেটিভ কথাবার্তা বলে থাকে বা কোনো কিছুতে যদি সে ভোট দিয়ে থাকে তাহলেও কিন্তু তার এগেইনস্টে কোনো রকম প্রসিডিংস আনা হবে না। তো এটা আমাদের যখন পার্লামেন্টের মেম্বারের কথা বলা হচ্ছে সেটা আমাদের আন্ডার আর্টিকেল 105 রয়েছে, আর যখন স্টেট লেজিসলেচারস এর কথা বলা হচ্ছে তখন আমাদের আর্টিকেল নাম্বার 194 টাকে দেখা হচ্ছে, সেটা আমাদের আর্টিকেল 194 এ এটা রয়েছে। এছাড়া এগুলো শুধু নয়, এর পাশাপাশি যে সমস্ত ফরেনার্স রয়েছে বা মানে ডিপ্লোম্যাটস যাদেরকে বলা হয়, তো সেই সমস্ত ফরেনার্স বা যারা কিনা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এর মেম্বার তারা কিন্তু এই সমস্ত যে পয়েন্টস গুলো রয়েছে সেখান থেকে তারা সিভিল এবং ক্রিমিনাল প্রসিডিংস থেকে মুক্ত থেকে থাকে। তো এইখানে আমাদের এই পয়েন্টসটা বলা হচ্ছে যে ফরেন বিভিন্ন রকমের রুলার্স বা অ্যাম্বাসেডার্স তাদের কথা এখানে বলা হচ্ছে, তারা এই সমস্ত সিভিল এবং ক্রিমিনাল প্রসিডিংস থেকে মুক্ত থাকে এবং যে সমস্ত ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যে সদস্য যারা রয়েছে তারাও কিছু ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস বা মুক্তি কিছু পেয়ে থাকে এখান থেকে। তো এটা ছিল আমাদের আর্টিকেল 14 এবং তার এক্সেপশনস গুলো। এরপরে আমরা আর্টিকেল 15 নিয়ে ডিসকাস করব। তো এরপরে আমরা এটা ডিসকাস করব সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 15, অর্থাৎ আর্টিকেল 15 বলছে এটা যে ইট স্টেটস দ্যাট দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, অর্থাৎ স্টেট কখনো
কাউকে ডিসক্রিমিনেট করবে না। ডিসক্রিমিনেট মানে কোনো রকম ভাবে কাউকে ছোট বড় ওইভাবে দেখা, ব্যবধান করা, সেরকম ব্যাপারটা নয়। এগেনস্ট এনি সিটিজেন, অর্থাৎ এটা অ্যাপ্লাই হচ্ছে অনলি ফর সিটিজেন, ঠিক আছে? সিটিজেন মানে এটা ফরেনার্সদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ফরেনার্সদের ক্ষেত্রে তাদেরকে ডিসক্রিমিনেট করা হতে পারে অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, এনি সিটিজেন অনলি অন দ্য গ্রাউন্ডস অফ, এখানে পয়েন্টসটা লেখাটা ভুল হয়েছে, অনলি অন দ্য গ্রাউন্ডস অফ। তাহলে অনলি মানে বলতে চাইছে, অনলি কথাটার মানে এখানে যে অনলি অন দ্য গ্রাউন্ডস অফ, এটা মানে রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, অর্থাৎ এই 5টা পয়েন্টসের জন্যই কেবলমাত্র তাদেরকে ডিসক্রিমিনেট করবে না স্টেট। কিন্তু অনলি কথাটা সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে এই মানে এই গ্রাউন্ডসটা বাদ দিয়ে, অর্থাৎ প্লেস অফ বার্থ, সেক্স, কাস্ট, রেস আর রিলিজিয়ন, সেগুলো বাদ দিয়ে অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু স্টেট তাদেরকে ডিসক্রিমিনেট করতে পারে। এটা হচ্ছে পয়েন্টস। আর এখানে যেটা আমাদের রয়েছে, যেটা জানতে হবে যে শপস, অর্থাৎ বিভিন্ন রকমের যে দোকান রয়েছে সেখানে যে কেউ যেতে পারে। পাবলিক রেস্টুরেন্টস, অর্থাৎ কোনো একটা 5 স্টার হোটেলে যে কোনো পার্সন যেতে পারে, তো সেই যে কোনো ধরনের জামা কাপড় পরে যেতে পারে, তো সেখানে কোনো রকম ভাবে ডিসক্রিমিনেট তাদেরকে করা হবে না। হোটেলস, তাহলে এগুলো হচ্ছে ফর পাবলিক, মানে পাবলিক প্লেসের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে, তো সেখানে যেহেতু এটা স্টেট কন্ট্রোল করছে সব পাবলিক রেস্টুরেন্ট বা হোটেলস, তাহলে সেগুলোর ক্ষেত্রে কোনো রকম ভাবে ডিসক্রিমিনেট করা যাবে না। কিন্তু যেখানে আমাদের ওয়েলস রয়েছে, ট্যাঙ্কস রয়েছে, বাথিং ঘাটস, ওয়েলস যেটা কিনা মানে কোনো কুয়ো বা ট্যাঙ্কস যেগুলো রয়েছে বা বাথিং ঘাটস রয়েছে, সেটা যেগুলো কিনা পাবলিকের আন্ডারে, মানে স্টেটের আন্ডারে, তো সেই স্টেটের আন্ডারে হলে সেখানে কোনো রকম ডিসক্রিমিনেট করা যাবে না। কিন্তু যদি কারো প্রাইভেট ওয়েলস হয়, ঠিক আছে, মানে কোনো একটা নিজস্ব বাড়ির কুয়ো, সেখানে আমি অন্য কাউকে ডিসক্রিমিনেট করা যেতেও পারে, এটা এখানে বলতে চাইছে। যেমন বাথিং ঘাটস, বাথিং ঘাটস হচ্ছে কি যেখানে কিনা স্টেটের বাথিং ঘাটস, তখন সেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন হবে না। কিন্তু যদি কারোর পার্সোনাল বাথিং ঘাটস হয়, তাহলে প্রাইভেট বাথিং ঘাটস হচ্ছে, তখন কিন্তু সেখানে ডিসক্রিমিনেট করা হতে পারে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপরে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সেপশন, অর্থাৎ আমাদের এই আর্টিকেল 15 তার কিছু এক্সেপশন রয়েছে। এক্সেপশন বলতে কিরকম না, ওমেনদের জন্য রিজার্ভেশন অফ সিটস, অর্থাৎ রিজার্ভেশন অফ সিটস ফর দ্য ওমেন। তারপরে রয়েছে চিলড্রেনদের জন্য, অর্থাৎ ফ্রি এডুকেশন ফর দ্য চিলড্রেন। তো এটা হচ্ছে আমাদের এক্সেপশন পয়েন্টস হিসেবে রয়েছে। তো সেখানে দেখতে গেলে তাদেরকে মানে এই দুটো পয়েন্টস এখানে বলা হচ্ছে এক্সেপশন। আর কি রয়েছে, এসসি এসটি অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, তাদের জন্য রিজার্ভেশন অফ সিটস বিভিন্ন মানে ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার ক্ষেত্রে, বা তাদের কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার ক্ষেত্রে ফি এর কিছু ছাড় থাকে, ফি কনসেশন, তো সেগুলো কিন্তু এখানে এক্সেপশন হিসেবে থাকছে। আরেকটা এখানে বলা হয় যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস সিস্টেম, তো যে সমস্ত ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট 2006 এ যেটা বলা হয়, এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্টে 2006 যে 27% কোটা ফর ওবিসি, 27% কোটা থাকছে ফর ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। কোথার ক্ষেত্রে বিভিন্ন রকম ইনস্টিটিউশন, আইআইটি, আইআইএমস থেকে শুরু করে সমস্ত জায়গাতে 27% কোটা কাদের জন্য থাকছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর জন্য থাকছে। এক্সেপ্ট এখানে কিন্তু বলা হচ্ছে ক্রেমি লেয়ার। ক্রেমি লেয়ার মানে এখানে কি বলতে চাইছে যে তাদেরকে মানে এক্সক্লুড করা হচ্ছে ক্রেমি লেয়ার্সদের। তো ক্রেমি লেয়ার্স মানে বলতে চাইছে যে যাদের ক্ষেত্রে টোটাল যে ওয়েলথ, তো সেটা আমাদের আগে এটা ওয়েলথটা বলা হতো যে টোটাল ওয়েলথ নয়, টোটাল যে ফিজ মানে অ্যানুয়াল গ্রস ইনকাম, যেটা অ্যানুয়াল গ্রস ইনকাম যেটা আগে রুল ছিল সেটা হচ্ছে আমাদের 6 লাখের উপরে, কিন্তু নাওএডেজ তাদেরকে বলা হচ্ছে যাদের রুপিস 8 লাখের উপরে পার অ্যানাম, তাদেরকে বলা হচ্ছে আমাদের ক্রিমি লেয়ারের আন্ডারে পড়বে। তাহলে এই ক্রিমি লেয়ারের আন্ডারে যারা থাকছে তারা কিন্তু এই কোটার আন্ডারে থাকছে না। তো ঠিক আছে, এটা আমাদের এখানে পয়েন্টস রয়েছে। তো এরপরে আমরা দেখব যে আর্টিকেল 16, 17 আর 18 কি বলছে। সো এর পরের পার্টে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 16, অর্থাৎ আর্টিকেল 16 যেটা এখানে বলছে সেটা হচ্ছে ইট প্রোভাইডস ফর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর all the citizens in matters of employment or appointment to any office under the state, অর্থাৎ it provides equality of opportunity, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সমান সুযোগ যেটা বলতে চাইছে ফর অল দ্য সিটিজেন্স, মানে সিটিজেন্স মানে এটাও আমাদের ফরেনার্সদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ফর অল দ্য সিটিজেন্স ইন দ্য ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট, অর্থাৎ স্টেটের আন্ডারে যদি এখানে এমপ্লয়মেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো পার্টে সিটিজেন্সদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেট বা কোনো রকম কিছু ডিসক্রিমিনেট করা হবে না অন দ্য গ্রাউন্ড অফ সেই একই জিনিস
অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। কিন্তু যদি কোনো ফরেনার্স এখানে এসে বলে যে আমাকে সাপোজ আমি এখানে WBCS অফিসার হতে এসেছি, কিন্তু সেরকম কিন্তু তার ক্ষেত্রে ডিসক্রিমিনেট করা হবে। তার কারণ হচ্ছে সে তার ক্ষেত্রে এই পাওয়ারটা দেওয়া হচ্ছে না, ইকুয়ালিটি অফ অপরচুনিটি তার ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। তো সেটা এখানে বলা হয়েছে। এর ক্ষেত্রে কিছু এক্সেপশনস রয়েছে, সেই এক্সেপশনস গুলো কি কি, যেমন 1 নম্বর পয়েন্ট রয়েছে, স্টেট ক্যান প্রোভাইড ফর রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ স্টেট কি করতে পারে, স্টেট প্রোভাইড করতে পারে রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাস। অর্থাৎ যে কোনো ব্যাকওয়ার্ড ক্লাসেসের ফেভারে এত পার্সেন্ট সিট রিজার্ভ করে রাখতে পারে। ঠিক আছে, এসসি দের জন্য এতটা সিট বরাদ্দ বা এসটি দের জন্য এতটা সিট বরাদ্দ, যেটা আমাদের সিস্টেমের মধ্যে এখনো চলে আসছে। ওবিসির জন্য এতটা সিট বরাদ্দ, তো সেগুলো করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে ল ক্যান প্রোভাইড দ্যাট দ্য ইনকামবেন্ট অফ অ্যান অফিস রিলেটেড টু রিলিজিয়াস ইনস্টিটিউশন or a member of its governing body belong to that religion, particularly on that religion। মানে এখানে বলতে চাইছে এমন একটা ল এখানে প্রোভাইড করা হচ্ছে যেখানে কি হবে, যেমন আমাদের যদি সিম্পল বলে থাকি যে যেমন হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম বোর্ডস, অর্থাৎ সেখানে মুসলিম সদস্যদেরই দরকার। ঠিক আছে, সেখানে হিন্দুরা সেই রিলিজিয়ন সম্পর্কে না জানলে তো সেই রিলিজিয়নের মানে সিস্টেমটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে না। তেমনি আমাদের হিন্দু মহাসভা, যেখানে শুধুমাত্র হিন্দুদেরকেই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তো ঠিক সেরকমই এর ক্ষেত্রে কিছু এক্সেপশনস রয়েছে, যেটা এখানে বলেছে যে ল ক্যান প্রোভাইড দ্যাট দ্য ইনকামবেন্ট অফ এন অফিস রিলেটেড টু রিলিজিয়াস ইনস্টিটিউশনস, সেখানে শুধুমাত্র ওই রিলিজিয়নের ব্যক্তি ওখানে থাকবে। তো এই ক্ষেত্রে কিছু এক্সেপশনস রয়েছে। এরপরে আমরা জানতে হবে যে মন্ডল কমিশন। তাহলে মন্ডল কমিশন এখানে কি বলতে চাইছে, মন্ডল কমিশন মানে এখানে যেটা বলা হচ্ছে যে এটা আমাদের যে 1979 খ্রিস্টাব্দে 1979-এ মোরারজি দেসাই গভর্নমেন্টের সময় কি হয়, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ বিপি মন্ডল, সেখানে কি করা হয় না এডুকেশন মানে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি যে ব্যাকওয়ার্ড ক্লাস, তো তাদের যে অবস্থান, তাদের কি ইমপ্রুভমেন্ট হয়েছে শিক্ষাগত দিক থেকে বা সমস্ত কিছু, সেটা দেখার জন্য একটা কমিটি বসানো হয় আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ বিপি মন্ডল। তো যে কমিটির রিপোর্ট সাবমিট করা হয় 1980। তো 16(4) এটা হচ্ছে 16(4) আর্টিকেলের আন্ডারে যেটা আমাদের এই পয়েন্টসটা বলা হচ্ছে, এবং সেখানে 27% সিটস ফর ওবিসি, সেই 27% সিটস ওবিসি দের জন্য বরাদ্দ করা হয়। এবং এখানে মনে রাখা দরকার যে 27% সিট এখানে বরাদ্দ করা হচ্ছে, সেখানে কোন রকম মানে যে সমস্ত মানে কি বলবো মানে ক্রিমি লেয়ার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে এক্সক্লুড করা হচ্ছে, তাদেরকে এর মধ্যে ধরা হচ্ছে না। এরপরে কি হচ্ছে যে মানে তাদেরকে এই যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কি হচ্ছে মানে রিজার্ভেশনটা দেখতে হবে যে রিজার্ভেশন যেন না কখনোই 50% নট এক্সিট গ্রেটার দেন 50% কখনোই যেন না হয়, মানে সবসময় আন্ডার 50% থাকবে। এটা একটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে যে 50% থেকে যেন না কখনোই বেশি হয়। এবং এখানে মনে রাখতে হবে যে এই যে রিজার্ভেশন ব্যাপারটা রয়েছে সেটা আমাদের ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস এর ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। প্রমোশনের ক্ষেত্রে কোন রকম মানে এই জিনিসটা মানে যে প্রমোশনের ক্ষেত্রেও আমাদের আলাদা করে যে আমরা এর সুবিধাটা পেয়ে যাবে সেরকম ব্যাপারটা নয়, অনলি ফর অ্যাপয়েন্টমেন্টস এর ক্ষেত্রে রিজার্ভেশনটা থাকছে ওবিসি দের জন্য। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ক্যারি ফরওয়ার্ড রুল, সেই ক্যারি ফরওয়ার্ড রুলের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে 50% কে এক্সিট যেন কখনোই না করে, এটা একটা পয়েন্টস। এরপরে হচ্ছে যে এর যে ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের জন্য একটা কমিশন গঠন করা হয় যেটা হচ্ছে 1993। এন্ড এইখানে এই টাইমে যেটা হয় যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য তাদের অবস্থানটা মানে তাদেরকে কোন রকম তাদের মধ্যে কোন রকম কোনো অভিযোগ থাকছে কিনা বা ঠিক মতো কিছু কাজ যদি না হয়ে থাকে, তো সেটা দেখার জন্য একটা কমিটি ঠিক করা হয়। তো সেইখানে যেটা কিনা সেই কমিটির নাম হচ্ছে রামনন্দন কমিটি, রামনন্দন কমিটি, যেটা কিনা ওবিসির যে রিজার্ভেশন সেগুলোকে সংরক্ষিত আছে কিনা বা তাদের মধ্যে কোন রকম কোন অভিযোগ আছে কিনা সেইগুলো নিয়ে ডিসকাস করার জন্য এটা করা হয়, যেটা হচ্ছে আমাদের রামনন্দন কমিটি, যেটা রিপোর্ট পাবলিশ করে আবার 1993। এন্ড ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সেটা আমাদের 1993 তেই সেটা তৈরি হয়। তো এরপরে আমরা দেখবো আর্টিকেল, এটা ছিল আমাদের আর্টিকেল 16। তো এরপরে আমরা আর্টিকেল 17 আর 18 কে ডিসকাস করব। তাহলে এরপরে আমাদের যে পয়েন্টসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নম্বর 17, অর্থাৎ যেটা বলতে চাইছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অর্থাৎ আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, যেটা অ্যাবলিশন মানে অস্পৃশ্যতা মানে কাউকে অস্পৃশ্যর চোখে দেখা যাবে না, সেটাকে অ্যাবলিশ করা হয়েছে। তো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি,
তো এখানে যে পয়েন্টসটা রয়েছে, ইন 1976 the Untouchability Offences Act 1955 amended and renamed as the Protection of Civil Rights Act। অর্থাৎ 1976 এ আনটাচেবিলিটিস অ্যাক্ট, যেটা অরিজিনালি তৈরি হয়েছিল কবে 1955 এ, সেটা অ্যামেন্ড করা হয় এবং রিনেমড করা হয়, নতুন নাম হয়, যেটা হচ্ছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। অর্থাৎ এটা আমাদের এখন যেটা আমাদের আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট ছিল 1955 এ, সেটা 1976 এর পর থেকে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট নামে পরিচিত। তাহলে এখানে বলা হচ্ছে, আন্ডার দিস অ্যাক্ট দ্য অফেন্সেস কমিটেড অন দ্য গ্রাউন্ড অফ আনটাচেবিলিটি are punishable either by imprisonment up to 6 months or fine up to rupees 500 or both। অর্থাৎ যদি আমি কাউকে বা আমরা কাউকে আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতার চোখে দেখে থাকি, তাহলে সেখান থেকে কি হতে পারে যে অফেন্স, এটা একটা ওয়ান টাইপ অফ অফেন্সেস কমিটেড অন দ্য গ্রাউন্ড অফ আনটাচেবিলিটি, সেটা পানিশেবল হচ্ছে। কি পানিশমেন্ট হতে পারে এর জন্য? 6 মাসের জেল হতে পারে বা 500 টাকা ফাইন হতে পারে, বা বোথ, দুটো একসাথে হতে পারে। অর্থাৎ 6 মাসের জেল আর 500 টাকা ফাইন দুটো একসাথে হতে পারে। এবং and he also disqualified for the election to the parliament or state legislature। অর্থাৎ তিনি পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারে যে ইলেকশনের জন্য ডিসকোয়ালিফাইড হয়ে থাকবেন। he also disqualified for the election of the members of parliament or the state legislatures। তো এরপরে যে পয়েন্টস থাকছে যে কারা মানে the protection of civil right act 1955 যেটা ডিক্লেয়ার করছে যে which are the offenses, মানে কোন কোন অফেন্স গুলো এর আন্ডারে, মানে কোনগুলোকে অফেন্স হিসেবে ধরা হচ্ছে। এক নম্বর হচ্ছে যে প্রিভেন্টিং এনি পারসন ফ্রম এন্টারিং এ প্লেস। অর্থাৎ যদি আমি কাউকে বা কোন একজন আনটাচেবিলিটি মানে কাউকে ডিসক্রিমিনেট করছি, সাপোজ তাকে কোনো একটা প্লেসে এন্টার হতে দিচ্ছি না বা কোনো মন্দিরে পুজো করতে দিচ্ছি না, তাহলে এটা একটা অফেন্স। ডিনাইং অ্যাক্সেস টু শপ, হোটেলস বা রেস্টুরেন্টস, সমস্ত জায়গায় যদি তাকে মানে অ্যালাউ করছি না, মানে ডিনাই করছি যে না এখান থেকে বেরিয়ে যাও। তারপর হচ্ছে জাজিং এ পারসন, মানে যে কিনা কোনো একটা কাস্ট সিস্টেমের মধ্যে রয়েছে বা কোনো একজন পারসনকে আনটাচেবিলিটি রুলস এর মানে আনটাচেবল হিসেবে তাদেরকে যদি ট্রিট করা, মানে কাউকে জাজ করছি যে একে ছোঁয়া যাবে না, এরকম ব্যাপারটা। এন্ড ইনসাল্টিং এ পারসন যে কিনা বিলং টু এসসি এন্ড এসটি, কেউ সাপোজ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, তাকে যদি ইনসাল্ট করা হয় সেই পারসনকে, তাহলেও সেটা একটা ক্রাইম, মানে সেটা একটা অফেন্স এর মধ্যে পড়ছে। রিফিউজিং টু অ্যাডমিট ইনটু দ্য এনি ইনস্টিটিউশনস, এনি স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিস অর এনি হসপিটালস, মানে কাউকে সাপোজ আমি অ্যাডমিট করতে চাইছি না, মানে অ্যাডমিট করাচ্ছি না হসপিটালসে বা কোনো রকম ইনস্টিটিউশনে, তাহলে সেটা একটা অফেন্স। এন্ড রিফিউজিং টু সেল গুডস, অর্থাৎ মানে অ্যাডমিট করাচ্ছি না বলতে গেলে অ্যাডমিট করার সময় যদি তাকে আনটাচেবল হিসেবে, যে অস্পৃশ্য, তাকে ছোঁয়া যাবে না, সেরকম ভাবে তাকে অ্যাডমিট করা হচ্ছে না। এন্ড দ্য রিফিউজিং টু সেল গুডস, মানে কিছু পার্সনকে আমি সাপোজ যে একে ছোঁয়া যাবে না, অস্পৃশ্য, তো সেই কারণের জন্য কি করা হচ্ছে না, তাকে কোন রকম সেল, মানে কিছু একটা জিনিস সে কিনতে এসছে, আমি তাকে বিক্রি করছি না। তো এগুলো সবই কিন্তু আন্ডার সিভিল রাইটস প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1955 এর আন্ডারে পড়ছে। তো এরপরে আমরা দেখব যে অ্যাবলিশন অফ টাইটেলস, অর্থাৎ আর্টিকেলস নাম্বার 18 যেটা রয়েছে। তো এরপরে যেটা আজকের লাস্ট আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল নাম্বার 18, সেটা হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। অর্থাৎ কোনো কিছু স্পেশাল যে টাইটেলস গুলো রয়েছে তাদেরকে অ্যাবলিশ করা হচ্ছে, অ্যাবলিশ করা হয়েছে। তো এটার যে পয়েন্টসটা এখানে বলছি, ইট প্রহিবিটস দ্য স্টেট ফ্রম কনফারিং এনি টাইটেল। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ইট প্রহিবিটস দ্য স্টেট ফ্রম কনফারিং এনি টাইটেল, অর্থাৎ কোনো রকম টাইটেল মানে প্রোভাইড করতে পারবে না, মানে কেউ কোনো রকম টাইটেল ক্যারি করতে পারবে না। টাইটেল বলতে যেটা হেরিডেটরি টাইটেল, অর্থাৎ যেরকম আমরা বলে থাকি যে মানে সেগুলোকে, মানে হেরিডেটরি টাইটেল যেগুলো, মানে হচ্ছে রায় বাহাদুর বা মহারাজা, এই সমস্ত যে টাইটেলস গুলো, সেগুলো কিন্তু এটাকে ক্যারি করা যাবে না। এক্সেপ্ট, এক্সেপ্ট কি না, এক্সেপ্ট হচ্ছে মিলিটারি, এন্ড এখানে মনে রাখতে হবে যে এক্সেপ্ট দ্য মিলিটারি টাইটেল, মিলিটারি অর একাডেমিক। একাডেমিকের মধ্যে বিভিন্ন রকম ডক্টর বা এই সমস্ত যে টাইটেলস গুলো রয়েছে, পিএইচডি হোল্ডার যারা, তাদেরকে সেই সমস্ত নামের আগে তারা ওই টাইটেলটা ইউজ করতেই পারে। তারপরে এখানে রয়েছে মিলিটারি বলতে যেমন লেফটেন্যান্ট কর্নেল, ঠিক আছে, মেজর, জেনারেল, এই সমস্ত যে পয়েন্টস গুলো তারা সেগুলো কিন্তু এখানে ইজিলি তারা ক্যারি করতে পারে। নেক্সট রয়েছে প্রহিবিটস দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাকসেপ্টিং এনি টাইটেল ফ্রম দ্য ফরেন স্টেট, মানে এটা প্রহিবিট করছে সিটিজেন অফ ইন্ডিয়া কোন রকম টাইটেল নিয়ে থাকবে ফ্রম দ্য ফরেন স্টেট, ঠিক আছে। এরপরে বলছে ফরেনার হোল্ডিং এনি অফিস অর প্রফিট অফ ট্রাস্ট, অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট ক্যান নট অ্যাকসেপ্ট এনি টাইটেল উইদাউট দ্য কনসেন্ট অফ প্রেসিডেন্ট। অর্থাৎ কোন একজন ফরেনার
যদি কি করে থাকে না এখানে অফিস অফ প্রফিট বা ট্রাস্ট আন্ডার দ্য স্টেটে রয়েছে ইন্ডিয়াতে, তাহলে সে কি করতে পারবে না, সে কোনো একজন ফরেন কান্ট্রি থেকে বা ফরেন স্টেট থেকে সে কোনো রকম টাইটেল অ্যাকোয়ার্ড করতে পারবে না উইথাউট দ্য কনসেন্ট অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট যতক্ষণ না পর্যন্ত অনুমতি দিচ্ছে সেই ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে যেটা আমাদের বিভিন্ন রকম টাইটেলস, মানে সুপ্রিম কোর্ট যেটা আবার বলে থাকে সেটা হচ্ছে আমাদের পদ্মবিভূষণ বা পদ্মশ্রী, পদ্মবিভূষণ পদ্মশ্রী এই সমস্ত টাইটেলস গুলো ক্যারি করা যেতে পারে, যেটা কিনা 1996 এ বলা হচ্ছে যে 1996 এ এটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যে পদ্মশ্রী পদ্মবিভূষণ পদ্মভূষণ এই সমস্ত টাইটেল গুলো ক্যারি করতে পারে, কিন্তু নামের আগে মানে সাফিক্স বা প্রেফিক্সে সেটা ইউজ করা যাবে না। ঠিক আছে, মানে কেউ এটা এরকম বলতে পারবে না যে মানে পদ্মশ্রী কেউ একজন মানে যেরকম সচিন তেন্ডুলকার সাপোজ পদ্মবিভূষণ উইনার, তো তিনি এটা বলতে পারবেন না যে পদ্মবিভূষণ সচিন তেন্ডুলকার, সেটা কিন্তু নামের আগে ইউজ করতে পারবে না। তাহলে এই যে পদ্মবিভূষণ পদ্মভূষণ বা পদ্মশ্রী এই সমস্ত যে অ্যাওয়ার্ড গুলো সেটা প্রথম স্টার্ট হয়েছিল 1954 এ, ইনস্টিটিউটেড হয় 1954, তারপরে 1977 এ বাই দ্য জনতা গভর্নমেন্ট, অর্থাৎ জনতা দল গভর্নমেন্ট, তখন ছিলেন মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই গভর্নমেন্টের সময় কি হয় না সেটাকে কি করা হয়, ডিসকন্টিনিউ করে দেওয়া হয়, ডিসকন্টিনিউ করা হয়, তারপরে আবার 1980s এর সময় এটা আবার কন্টিনিউ হয় টাইম অফ ইন্দিরা গান্ধী। তো এই ছিল আমাদের টাইটেলস, মানে আপ টু রাইট টু ইকুয়ালিটিস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর যে একটা পার্টস, রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 14 থেকে 18 কে ডিসকাস করা হলো। তারপরে আমরা এই সিরিজটাকে আরো কন্টিনিউ করব। তো আজকে ভিডিও এতটাই থাকুক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।